জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা আর পুলিশের সংঘর্ষ মারামারি বেশ নাজুক অবস্থানে নিয়ে যায় অভ্যন্তরীণ নিরাপত্তাকে। দীর্ঘদিন থেকে সরকারি দলের বাহিনী হিসেবে পুলিশকে ব্যবহারে অভিযোগ রয়েছে। জনবান্ধব বাহিনীতে পরিণত করতে রাজনীতি প্রভাবমুক্ত হতে পারবে কি পুলিশ? অন্তর্বর্তী সরকারের সংস্কার ব্যর্থ, তবে ভবিষ্যতের জন্য সংস্কারের প্রয়োজন রয়েছে বলছেন বিশ্লেষকরা। শাহরাজ শারমিনের প্রতিবেদন। সম্প্রতি মাদকের বিরুদ্ধে অভিযানের নামে খোদ রাজধানীতেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। জুলাই অভ্যুত্থানেও পুলিশ ও ছাত্র জনতার সংঘর্ষ মারামারি কিংবা পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ আর মরণাস্ত্র ব্যবহার নিয়ে আছে জোর সমালোচনা। এসবের তদন্ত হয়নি। নির্বাচিত সরকার আসার পর রদবদল শুরু হয়েছে পুলিশে। বাহিনীটি পেয়েছে নতুন আইজিপি। ধারণা করা হচ্ছে পুলিশের বিভিন্ন বিভাগ এবং র্যাবেও হবে রদবদল। এতে কতটা পরিবর্তন আসবে পুলিশে? একজন বিশ্লেষক বলছেন, মূলে পরিবর্তন না করলে পোশাক বদল কিংবা রদবদলে কোনো সুবিধা পাওয়া যাবে না। এই পোশাকটা এইভাবে পরিবর্তন করা একেবারে উচিত হয় না, এবং জাহাঙ্গীর হোসেন চৌধুরী সাহেবের এই কাজটা উনি নিন্দিত হবেন আজীবন, কারণ এই পোশাকটা পরিবর্তন করে ভালো কাজ করেন নাই, খারাপ কাজ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই অভ্যুত্থানের গর্ভে জন্ম নেওয়া অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কারের উদ্যোগ নেয়। বেশ কিছু সুপারিশ করে এ সংক্রান্ত কমিশন। শুধুমাত্র পোশাক পরিবর্তন করেই বিদায় নিয়েছে ডক্টর ইউনূস সরকার। অবশ্য একটি অধ্যাদেশও জারি করে তারা। বিশ্লেষকরা মনে করছেন, নতুন করে স্বাধীন কমিশন গঠন করতে হবে। সেই বাহিনীর সংস্কারের কিন্তু আপাতমস্তক সংস্কারের বিষয়টা, এবং সেটাকে বিবেচনায় নিয়ে কিন্তু একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে স্বাধীন পুলিশ কমিশন গঠন। কিন্তু আনফর্চুনেটলি, আমি রিপিট করবো, আনফর্চুনেটলি যে অধ্যাদেশটি প্রণীত হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, এটি কোনো স্বাধীন পুলিশ কমিশন নয়। প্রশিক্ষণ ও পেশাদারিত্ব বাড়ানোর যেমন প্রয়োজন, তেমনি দলীয় রাজনীতির প্রভাব থেকে বের করতে হবে পুলিশকে, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক নেতারাও তাদেরকে প্রশ্রয় দেয়, যেটা দেয়া একেবারেই উচিত না। আবার তারাও অনেকে আগবাড়ে গিয়ে আপনার ওই খাতির করার চেষ্টা করে নিজেদের নানা রকম ফন্দি ফিকিরের জন্য। তো সেখানেও এই রাজনৈতিক লেজুর ভিত্তিটা বন্ধ হওয়া একেবারে দরকার। একটা হচ্ছে যে পুলিশের অভ্যন্তরীণ অভিযোগ সুরাহা করা, এবং পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগগুলোকে সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে পেশাগত দৃষ্টিকোণ থেকে আইনের উপর নির্ভরশীল হয়ে কোনো ব্যক্তির পরিচয়ের ঊর্ধ্বে থেকে যেন এই সুরাহা হয়। এছাড়া বিভিন্ন অপরাধের শাস্তি নিশ্চিত করতে পুলিশের অভ্যন্তরীণ কাঠামো শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করছেন তারা। প্রতিটি ক্ষেত্রে শীর্ষ পুলিশের শীর্ষ পর্যায় থেকে শুরু করে। শাহরাজ শারমিন, ৭১, ঢাকা। এই বিষয়টা হয়। ছুটির দিনেও অফিস করতে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন তিনি। দর্শকের বিষয়ে খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী মুহাম্মদ হুসাইন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। হুসাইন, প্রধানমন্ত্রী ছুটির দিনেও অফিসে গিয়েছেন, আজকের কর্মসূচির কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। লাবণী, ঠিক যেমনটা জানাচ্ছিলেন, আসলে ছুটির দিনে প্রধানমন্ত্রী অফিস করছেন। তিনি তার তেজগাঁও কার্যালয়ে তিনি 10টা 15 দিকে এই আমার পেছনে যে তেজগাঁও কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু তিনি এসেছেন, এবং 10:30টার দিকে তিনি এখানকার যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন এবং যা এখানকার যে বিভাগগুলো রয়েছে অধস্তন কর্মকর্তাদের সাথে বা বিভাগীয় যারা প্রধান রয়েছেন তাদের সাথে একটি মতবিনিময় সভা করবার কথা রয়েছে 10:30টার দিকে। আপনি জানেন যে এর আগেও গত শনিবার তিনি প্রথমবারের মতো এই তেজগাঁও কার্যালয়ে অফিস করেছিলেন, এবং তিনি ছুটির দিনে তার যে প্রশাসনিক গতি আনবার জন্য এবং রাষ্ট্রের সর্বস্তরে যেন একটা গতিশীলতা আনা যায়, সেক্ষেত্রে তিনি ছুটির দিনেও কিন্তু অফিস করছেন। তারই অংশ হিসেবে আজকে দ্বিতীয়বারের মতো তিনি তেজগাঁওয়ের কার্যালয়ে এসেছেন, এবং এখানে 10:30টার দিকে সেই বৈঠক হবার কথা রয়েছে। বৈঠক শেষে যারা প্রেস উইংয়ের সদস্যরা রয়েছেন তারা কেউ কথা বললে কী নিয়ে আলাপ হলো তাদের সাথে সে বিষয়ে জানা যাবে। তবে আপনি জানেন যে আসলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান তার সর্বোচ্চ চেষ্টা করছেন এই রাষ্ট্রের সংস্কার এবং
রাষ্ট্রের যে মেরামত, রাষ্ট্রের পুনর্গঠন, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তার যে নির্বাচনী প্রতিশ্রুতি দীর্ঘদিনের, সেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো যেন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে পারে, তার মন্ত্রিসভাও কিন্তু কাজ করছে, তার এমপিরা কাজ করছে। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রের সব ক্ষেত্রে প্রশাসনিক একটা গতি আনবার লক্ষ্যেই মূলত এই ছুটির দিনে তিনি কিন্তু অফিস করছেন। আজকে বিকেল 5:30টার দিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি ইফতার পার্টিতে যোগ দেওয়ার কথা রয়েছে। গতকালকে জামায়াতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়েছে। সেখানে তার স্ত্রী জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান তারা কিন্তু উপস্থিত হবার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি জানেন যে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি কিন্তু চেষ্টা করছেন, সচিবালয়ে কিন্তু তিনি নিয়মিত অফিস করছেন। সেখানে সকাল 9টার দিকে কিন্তু তিনি প্রতিদিনই অফিস করছেন। তো রাষ্ট্রের যে সংস্কার এবং রাষ্ট্রের যে প্রশাসনিক দিক এবং অন্যান্য দিক গতিশীলতা আনবার লক্ষ্যে কিন্তু তিনি ছুটির দিন অফিস করে যাচ্ছেন, চেষ্টা করছেন যেন একটি ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। তারই অংশ হিসেবে আজকের এই ছুটির দিন অফিস করা। তো লাবণী, এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের সামনে থেকে সবশেষ খবর। ধন্যবাদ হুসাইন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানাতে পারবো। জামায়াতে ইসলামীর ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতারের আয়োজন করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে। তেজগাঁও কার্যালয়ে কর্মচারীদের সাথে মতবিনিময় করার পরে বিকেলে তিনি জামায়াতের ইফতারে যোগ দেবেন। এর আগে গত 25 ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতারের আমন্ত্রণ পত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দীর্ঘ 40 বছর পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের লড়াইয়ে বাংলাদেশের এই প্রার্থিতার পক্ষে ওআইসি কাউন্সিলের দেশগুলোর জোরালো সমর্থনের আশ্বাস পেয়েছে ঢাকা। জেদ্দায় অনুষ্ঠিত অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিস্তারিত রায়হান কবিরের প্রতিবেদনে। বিএনপি সরকারের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফরে সৌদি আরবের জেদ্দায় ওআইসি কাউন্সিলের এক বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সৌদি থেকে ফিরে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলেন তিনি। জানান, আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে নতুন এক উচ্চতায় বাংলাদেশ। দীর্ঘ 4 দশক আগে 1986 সালে সর্বশেষ হুমায়ুন রশিদ চৌধুরীর হাত ধরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদ অলংকৃত করেছিল বাংলাদেশ। 40 বছরের সেই বিরতি ভেঙে আবারও বিশ্বমঞ্চের শীর্ষ নেতৃত্বে লড়ছে ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের যে প্রার্থিতা সে বিষয়ে আলোচনা করেছে এবং প্রত্যেকটি দেশ আমাদেরকে বিপুল সমর্থন দিয়েছে এবং আমাদের জন্য জাতিসংঘে কাজ করবার জন্য প্রতিশ্রুতি দান করেছে। সম্মেলনে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলো তাদের পূর্ণ সমর্থনের আশ্বাস দেওয়ার পাশাপাশি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস জয়লাভে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানান আন্তরিক শুভেচ্ছা। ভূমিধস বিজয় লাভ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে বাংলাদেশ একটা দীর্ঘকালীন রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যাপক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। এ সময় তিনি আরও জানান, প্রচারণার জন্য হাতে খুব কম সময় থাকলেও সমর্থনের পাশাপাশি সারা বিশ্বে প্রচারণা চালানোর আশ্বাস দিয়েছে ওআইসি কাউন্সিলের দেশগুলো। প্যালেস্টিনিয়ান ভূমি দখলের নতুন পায়তারা করেছে, নতুন আইন প্রণয়ন করেছে অবৈধভাবে এবং সেই বিষয়ে আমাদের জোরালো প্রতিবাদ এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ, এই দুটো বিষয়ের উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ওআইসির বিশেষ মিটিং প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল ফিলিস্তিনের জমি জোর করে দখল করে নিচ্ছে, সে বিষয়ে জোরালো প্রতিবাদের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রায়হান কবির, 71, ঢাকা। প্রতিষ্ঠার 1 বছর পার করেছে অভ্যুত্থানের গর্ভ থেকে জন্ম নেয়া রাজনৈতিক দল এনসিপি। প্রথম কোনো জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জিতেছে 6টি আসনে আর ভোট পেয়েছে 3.2%।
রাজনৈতিক পথ পরিক্রমায় নিজেদের স্বকীয় পরিচয় শক্তিশালী করাই আগামীর লক্ষ্য নির্ধারণ করছে দলটি। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। গত বছরের ২৮ ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে সমাবেশের মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে এনসিপি। শুরুর দিনটা যতটা রঙিন ছিল, এক বছরের সামগ্রিক যাত্রায় তার কতটা রং হারালো, নাকি কাঙ্ক্ষিত পথেই চলছে, তার সমীকরণ মেলাচ্ছেন দলটির নেতারা। প্রথমে প্রতীক নিয়ে ইসির সাথে জটিলতা, শাপলা নয় শাপলা কলি নিয়ে সেটা সমাধান করে দলটি। পরে সবাইকে অবাক করে জামাতে ইসলামী সহ ১১টি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য। তবে জোটের লাভ ক্ষতির খতিয়ান মেলাতে গিয়ে দলটির নেতারা বলছেন, স্বকীয় রাজনীতি গঠনে কিছুটা ঘাটতি তৈরি হলেও সফলতা কম না। সরকার পরবর্তী নির্বাচন, সংস্কার, বিচার দাবিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই জায়গায় অনেকগুলো অর্জন রয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই অর্জনের কৃতিত্ব রাখে। অপ্রাপ্তিও রয়েছে। আমরা যে ধরনের পরিবর্তন গণ অভ্যুত্থানের পরবর্তীতে আশা করেছিলাম সেটা এখনো আসেনি। নির্বাচনে আমাদের আরো ভালো ফলাফল করার সুযোগ ছিল, সেটা হয়নি। তবে যতটুকু অর্জন হয়েছে আমরা সেটাকে ধারণ করে সেটাকে নিয়ে সামনে আগাতে চাই। আত্মসমালোচনা করতে গিয়ে এনসিপির নেতাদের সরল স্বীকারোক্তি, অভিজ্ঞতায় এখনো অনেক ঘাটতি আছে তাদের। এবং আমরা দেখতে দেখতে একটি বছর অতিক্রান্ত করেছি। এই এক বছরের মধ্যে আমাদের অনেক অভিজ্ঞতা, ভুল ত্রুটি, সীমাবদ্ধতা সবকিছু সমেত আমরা আজকে একটা জায়গায় উপস্থিত হয়েছি। দেখেন, মাত্র এক বছর একটা সময়, এখন পর্যন্ত আমরা বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে আমাদের সাংগঠনিক ভিত্তিটা যেভাবে প্রত্যাশা ছিল এভাবে তৈরি করতে পারিনি। আমাদের নিজেদের মধ্যে কিন্তু একটা বোঝাপড়া হতে সময় লাগে। আগামী রাজনীতিতে একদিকে সামলাতে হবে বিএনপিকে, অন্যদিকে বিরোধিতা থাকবে নিষিদ্ধ আওয়ামী লীগের ফিরে আসার। আগামীতে তারা এই ইকুয়েশন তৈরি করতে যাচ্ছে যে বিএনপি প্লাস আওয়ামী লীগ একসাথে হয়ে তারা এই বাংলাদেশে অন্য রাজনৈতিক দলগুলোকে শেষ করে দেওয়ার বা কোমর ভেঙে দেওয়ার এই পরিকল্পনাটা তারা করছে। আগামীতে স্থানীয় রাজনীতিতে নিজেরা একক শক্তি হিসেবে অবস্থান তৈরি করার প্রত্যাশাও করেন তিনি। এক বছরের মধ্যে একটা দলের মার্কা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মননে মগজে আছে। এক বছরের মধ্যে এই দলের যারা নেতৃত্বের জায়গা, তাদেরকে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চেনে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। দর্শক, পবিত্র রমজানের আজ ১০ম দিন। শুরুতে নিত্যপণ্যের বাজারে কিছুটা উত্তাপ ছিল, তা কমে এসেছে। কমেছে লেবু, বেগুন, কাঁচামরিচ, পেঁয়াজ সহ অন্যান্য রোজা সংশ্লিষ্ট পণ্যের দাম। এছাড়া কমেছে প্রায় সব ধরনের সবজির দামও। রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব আপ্রো, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, আপনি তো কারওয়ান বাজারে রয়েছেন, সেখানে আজ ক্রেতা বিক্রেতারা কি বলছেন দামের বিষয়ে, পণ্যের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে আসলে রোজার শুরুতে যেমন বেগুন, লেবু, কাঁচামরিচ, টমেটো সহ যেসব পণ্যের খুব বেশি চাহিদা থাকে সেগুলোর দাম যে পরিমাণ ছিল সেই জায়গা থেকে কিছুটা কমে এসেছে আজকে ১০ম রমজানের, সেই হিসাবে কিছুটা কমের দিকে আছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ক্রেতা বিক্রেতাদের যে উপস্থিতি, এবং আমরা যদি কয়েকটি পণ্যের দাম বলি আপনার মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে শসা আছে, শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে ১২০ টাকা পর্যন্ত, এবং টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা। বেগুনের দাম আমরা দেখেছি যে ১৬০ টাকা পর্যন্ত ছিল রমজানের শুরুতে, এখন সেটি বিক্রি হচ্ছে ১০০ টাকা ১২০ টাকার মধ্যে। এবং ধনিয়া পাতা শুরুতে যেমন ৮-১০ টাকা ছিল, এখনও সেই ১০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। কাঁচামরিচের কেজি পাওয়া যাচ্ছে ১০০ টাকা ধরে। এবং আমরা যদি পেঁয়াজের কথা বলি বা গাজরের কথা বলি, সেগুলোর দামও কিন্তু এখন ৫০ টাকা এবং ৩০ টাকার মধ্যে। আর এর বাইরে মুদি যেসব পণ্য রয়েছে রমজানের, বিশেষ করে ছোলার কেজি কিন্তু এখনও বাজারে পাওয়া যাচ্ছে ৯০ থেকে ১০০ টাকার মধ্যে, এবং খেসারির ডাল একই দামে পাওয়া যাচ্ছে। আমরা যদি তেল চিনির কথা বলি, সেই তেল চিনির দামও খুব একটা পরিবর্তন নেই গত ১০ দিনে।
আমরা মাছ মুরগির বাজারও দেখেছি, সেখানে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, এখন কেজি আজকে পাওয়া যাচ্ছে 180 টাকা দরে, এবং হচ্ছে আপনার কক মুরগি সেটি পাওয়া যাচ্ছে 280 থেকে 300 টাকা কেজি দরে। এছাড়া আমরা যদি মাছের কথা বলি, বিভিন্ন ধরনের চাষের যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে আপনার 200 থেকে 300 টাকার মধ্যেই বেশিরভাগ মাছ পাওয়া যাচ্ছে। আর গরুর মাংসের দাম কিন্তু 750 থেকে 800 টাকার মধ্যে, সেখানে কিন্তু খুব একটা পরিবর্তন নেই। তো এই যখন দামের পরিস্থিতি, তখন কিন্তু আবারও বিশেষ করে আমদানি যেসব পণ্য রয়েছে সেখানে একটা বিষয় সামনে আসছে, সেটি হচ্ছে যে সরকার যে ডিউটি নিচ্ছে এসব ইম্পোর্টেড পণ্যের উপর থেকে, সেটি কিন্তু আসলে একটা বড় বার্ডেন তৈরি করে সাধারণ ক্রেতাদের উপর। এবং কৃষি, আমাদের স্থানীয় যেসব পণ্য রয়েছে সেসব পণ্যের যে যাতায়াতের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে এখনো কিছু চাঁদাবাজি রয়ে গেছে, সেই কারণেই কিন্তু দাম এখনো অনেকটা বাড়তি রয়ে গেছে। লাবণী, রাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই দাম ক্রেতাদের নাগালে থাকবে, আমরাও সেই আশাই করছি। দর্শক, কারওয়ান বাজার থেকে রমজানের নিত্য পণ্যের দামের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব। নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা সহ আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এই মামলায় 9 আসামির মধ্যে গ্রেফতার হলো 7 জন। সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তা থেকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর আলম নুরাকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশের একটি দল। আরেক আসামি হযরত আলীকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ নিয়ে এই মামলায় 7 জনকে গ্রেফতার করল পুলিশ। এদিকে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মাধবদী থানার মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আহমদ আলী দাওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দর্শক, নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা সহ আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে নরসিংদী পুলিশ সুপার একটি ব্রিফিং করছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গ্রামের নাম কি? भाड़ा तक दोरी का दोरी বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা জানেন মাধবদী থানাধীন গৌরীকান্দি গ্রামের নিবাসী মোসাম্মদ ভিকটিম আমেনা বেগম, এরই ধারাবাহিকতায় তার মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় দর্শক, নরসিংদীর কিশোরী হত্যা পরে ধর্ষণের পর হত্যা মামলার আসামিদের গ্রেফতারের পরে পুলিশ সুপার একটি ব্রিফিং করছিলেন, আমরা ব্রিফিংয়ে যুক্ত ছিলাম। অমর 21 বইমেলার তৃতীয় দিন আজ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে শুরু হয়েছে শিশুপ্রহর। শিশুপ্রহর থাকবে বেলা 1টা পর্যন্ত। এরপর থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে সবার জন্য। বইমেলার আরও খবর জানাবেন আমাদের সহকর্মী সুমনা সুমি, আমরা যুক্ত হচ্ছি তার সাথে।
সুমি, আজ তো শিশু প্রহরের দ্বিতীয় দিন, শিশু প্রহরে আসা শিশুদের উচ্ছ্বাস কেমন দেখছেন? আর রোজার কারণে বইমেলায় কোনো প্রভাব চোখে পড়ছে কিনা এ বিষয়ে বলবেন। লাবণী, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিশু চত্বরে, যেখান থেকে শিশু প্রহরের দ্বিতীয় দিন শুরু হওয়ার কথা, কিন্তু বাংলা একাডেমিতে এই মুহূর্তে একটি সঙ্গীত প্রতিযোগিতা চলছে। এই কারণে এখনো সব শিশুদের নিয়ে এখানে শিশু প্রহর শুরু হয়নি। তবে পাশেই দেখতে পাচ্ছেন যে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার, এখানে পাপেট প্রদর্শনী এবং পাপেটের ক্রাফটিং চলবে, যে কারণে কিন্তু আসলে এই চত্বরটায় শিশুদের আনাগোনা বেশি থাকবে। আমরা বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের দেখতে পেয়েছি যারা কিন্তু ইতোমধ্যে মেলা প্রাঙ্গণে এসেছে এবং তারা স্কুলের ইউনিফর্ম পরেই বিভিন্ন চত্বরে ঘুরে বেড়াচ্ছে। এবং যদি বলি, যেহেতু এখনো কাকতাড়ুয়া পাপেট শুরু হয়নি এবং বাংলা একাডেমির শহীদুল হল মিলনায়তনে সঙ্গীতের একটি প্রতিযোগিতা চলছে, সেই কারণে কিন্তু এইখানে যারা আসছেন শিশুরা, তারা একটু ঘুরে ঘুরেই দেখতে চাইছে যে কি হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু বলি যে অভিভাবক সহ অনেক শিক্ষার্থী কিন্তু এখানে উপস্থিত আছে এবং তারা কিন্তু তাদের মা বাবা সহই ঘুরছে। আমরা একটু শিশুদের সাথে কথা বলি যে কেমন লাগছে বইমেলা। আমাদের বইমেলা অনেক ভালো লাগে। আমার বোন, একটা বড় বোন আছে, ও বইমেলায় আসতে খুবই পছন্দ। এমনকি ওরও না, আমারও খুবই পছন্দ বইমেলায় আসতে। তাই আমরা আরেকজন শিশুকে দেখতে পাচ্ছি। কেমন লাগছে আজকে? অনেক ভালো লাগছে আমার এখানে এসে ফিরে, এবং আমার বোনেরও খুব ভালো লাগে বইমেলায় আসতে। ঠিক এভাবেই কিন্তু শিশুরা বইমেলাকে নিজের করে নিয়েছে। লাবণী, বইমেলা থেকে এখন এটাই জানাতে পারছি এবং রোজার প্রভাব কিন্তু এখনো চোখে পড়ছে না। সুমি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন বইমেলাতে, নিশ্চয়ই আমরা বইমেলার আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। হার্ট অ্যাটাকের সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে হার্টের ব্লক খুলে দেয়া। অ্যাটাকের 12 ঘন্টার মধ্যে রক্তনালীর ব্লক খুলে দিতে পারলে হার্টের মাসলগুলোর অনেকটাই রক্ষা পায়। এই পদ্ধতিকে বলা হয় প্রাইমারি পিসিআই। রাজধানীর বেসরকারি একটি মেডিকেল কলেজ ও হাসপাতালে 24 ঘন্টা এই পদ্ধতিতে চিকিৎসা চলছে। তারা বলছেন, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নয়, হৃদরোগের আধুনিক সেবা দেয়াই তাদের লক্ষ্য। হিমেল মাহবুবের বিশেষ প্রতিবেদন। বৃহস্পতিবার দুপুর 2:30টা তীব্র বুকে ব্যথা নিয়ে রাজধানীর ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে আসেন 33 বছর বয়সী এক যুবক। পরীক্ষা নিরীক্ষায় জানা যায় তার হার্ট অ্যাটাক হয়েছে। ঢোকানো হয় ক্যাথ ল্যাব বা অপারেশন থিয়েটারে। এনজিওগ্রামে 3টি ব্লক ধরা পড়লে 2টি রিং পরানো হয়। এনজিওগ্রাম করে তার আমরা একটা 100% ব্লক পাই, একটা 90% ব্লক পাই। আলহামদুলিল্লাহ রোগী এখন স্টেবল আছেন। রোগীকে যে পদ্ধতিতে রিং পরানো হয়েছে তাকে বলা হয় প্রাইমারি পিসিআই। হার্ট অ্যাটাকে 2 ঘন্টার মধ্যে এই চিকিৎসাকে গোল্ডেন পিরিয়ড হিসেবে ধরা হয়। অ্যাটাকের 12 ঘন্টা পর্যন্ত প্রাইমারি পিসিআই এর মাধ্যমে রিং পরানো হয়। ফিনল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে 95% রোগীর এভাবে চিকিৎসা চলে। তো প্রাইমারি পিসিআই সুফল হলো এটাই যে টাইমলি আসতে হবে হাসপাতালে। সেটা আপনি যদি 2 ঘন্টার মধ্যে আসেন সবচেয়ে ভালো, সর্বোচ্চ 12 ঘন্টা। আমরা এটাকে বেসিক্যালি ওষুধ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে ফেলে রাখতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে রোগীর মাসেলটা ড্যামেজ হতো, ফেলিওর ডেভেলপ করতো এবং রোগীটা অনেক কমপ্লিকেশন রাইজ করতো। প্রাইমারি পিসিআইতে সাধারণত দেখা যায় এদের হার্টটা অ্যাজ ইট ইজ নর্মাল থাকে, যে রোগীর মাসেলগুলো ড্যামেজ হয় না এবং তার সাধারণত ফেলিওর বা অন্যান্য অ্যারিথমিয়া খুবই কম থাকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা যায়, বাংলাদেশে প্রতিদিন 562 জন হৃদরোগে মারা যান। বছরে মারা যাচ্ছেন 2,05,000 মানুষ। বাংলাদেশে হার্ট অ্যাটাকের অর্ধেক রোগী মারা যান হাসপাতালে পৌঁছানোর আগেই। বেসরকারির মধ্যে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যেখানে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আমরা যে কোনো রোগীর, কার্ডিয়াক রোগীর বিশেষ করে এনজিওগ্রাম করতে পারি এবং আমাদের 24 ঘন্টা আমাদের কনসালটেন্ট অ্যাভেলেবল থাকেন। হৃদরোগের আধুনিক সেবা দেওয়ার লক্ষ্যে গত বছর 11 সেপ্টেম্বর থেকে ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালটিতে 2টি ক্যাথ ল্যাব চালু করা হয়। 60 জন চিকিৎসক নিয়ে এই 5 মাসে 2000-এর বেশি রোগীর এনজিওগ্রাম করা হয়েছে এখানে। 126 জন রোগীকে প্রাইমারি পিসিআই এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে যে ক্যাথ ল্যাব করার দরকার, সেটা বাংলাদেশে আমি মনে করি এখানেই ফার্স্ট টাইম করা হয়েছে। 55 বেডের একটা আইসিইউ আছে
আইসিইউ ব্যাকআপ আমরা পাই। আর আমাদের ইমার্জেন্সি যে কোনো কার্ডিয়াক সার্জারি ব্যাকআপ দেওয়ার মতো পজিশন আমাদের আছে। 24 ঘন্টা খরচ, 24 ঘন্টা তার থাকা, খাওয়া, হসপিটালের সকল সার্ভিস এবং সবগুলো পরীক্ষা নিরীক্ষা এটার মধ্যে আমরা এই 24,000-এর মধ্যে আমরা দিয়ে দিই। বিশেষজ্ঞরা বলছেন প্রতিটি কার্ডিয়াক হাসপাতালে 24 ঘন্টা প্রাইমারি পিসিআই সেবা চালু করা সম্ভব হলে হার্ট অ্যাটাকে মৃত্যু ঝুঁকি কমবে। হিমেল মাহবুব, 71, ঢাকা। বঙ্গোপসাগরে কক্সবাজার উপকূলে ডাকাত আতঙ্ক বাড়ছে। ট্রলার মালিকরা জানিয়েছেন মাছ ধরতে গিয়ে ঘরে ফিরছে না বহু জেলে, কেউ ফিরছেন শরীর হামলার ক্ষত নিয়ে। সাগরের বুকে মাছ লুট করছে জলদস্যুরা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। এই শান্ত জলরাশির বুকে জাল ফেলেন মহেশখালী, কুতুবদিয়া আর বাঁশখালীর জেলেরা। অনুকূল আবহাওয়ার এই সময়টা হওয়ার কথা ছিল সবচেয়ে নিরাপদ ও লাভজনক, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। এই সাগরই এখন জেলেদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। জেলেদের অভিযোগ, মহেশখালী, কুতুবদিয়া সহ একাধিক চ্যানেলে দিনরাত দাপিয়ে বেড়াচ্ছে জলদস্যুরা। ফিশিং ট্রলার থেকে লুটে নিচ্ছে মাছ, জাল কেটে নিয়ে যাচ্ছে, রসদ কেড়ে নিচ্ছে, আর কিছুই না পেলে অপহরণ করে দাবি করছে মুক্তিপণ। মাছি মাল্লারা আরও জানান, দস্যুরা আসে জেলের বেশে, কেউ কথা বলে আঞ্চলিক ভাষায়, কেউ শুদ্ধ বাংলায়। হঠাৎ করেই অস্ত্র থেকে শুরু করে লুটপাট। ওদের বোটগুলো থাকে অনেক দ্রুত এবং বড়, বুঝছেন, যেমন জাল থাকে শো, তো ওদের তো হামলা হলে তখন বুঝতে পারে ওটা ডাকাইটের বোট। পরশুদিন আর জাল মাছ দিয়ে জাল মারার পরে জাল টানার সময় যখন আর তো মাছ দেখা গিয়ে তারপরে তারা জাল ছাড়ি লেগে জাল তো মাছ গিয়ে লেগে আর হালি জাল বেড়াই দিই। নৌকার মাঝিরা বলছেন, এই দস্যুদের মধ্যে স্থানীয়দের পাশাপাশি অন্য এলাকার জলদস্যুও রয়েছে। আমরা যে পরিস্থিতি এখন সাগরে আছি, ওরও ঠিক এই অবস্থায় এরকম করে আসার পরে আমাদের সাথে এরকম যে বীরে কথা বলার প্ল্যান নিয়ে এরা কি করে, তখন অস্ত্রপাত নিয়ে বুড়ে উড়ে ডাকাতি করে। সাগরের এই ভয়াবহ পরিস্থিতির কথা জানা আছে কোস্টগার্ডের। শুক্রবার সকাল থেকে মহেশখালী, কুতুবদিয়া চ্যানেলে সমন্বিত টহল ও অভিযান শুরু করে তারা। যেভাবে আমরা সার্বক্ষণিক সারা বছর অপারেশন সম্পন্ন করি, ঠিক একইভাবে আমরা আমাদের কার্যক্রম চলমান রয়েছে। এবং যদি আপনারা মনে করেন ডাকাতের উপদ্রব বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে অবশ্যই নিশ্চিত থাকতে পারেন আমরা আমাদের তৎপরতা এবং টহলের সংখ্যাও বৃদ্ধি করেছি। কোস্টগার্ড জানায়, গত 2 মাসে তারা বিপুল পরিমাণ অস্ত্রসহ 30 জন জলদস্যু ও ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় জলদস্যুদের কবল থেকে 30 জন জেলেকেও উদ্ধার করা হয়েছে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।